দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডায়নামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ গান শুনলাম, আমরা এবারে যাব সাম্প্রতিক ভাবনা পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট নারী নেত্রী, লেখক, কবি, গবেষক, অপরাজেয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক ডক্টর ওয়াহিদা বানু। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা জানি যে আমাদের নারী এবং শিশুরা কিন্তু খুব ভালো নেই, এবং মুদ্রাস্ফীতির কারণে দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতি হয়েছে যে একটা পরিবারের মানে কোনো মতেই সে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষকে হিমশিম খাচ্ছে, সেখানে নারীরা খুব অসহায়। এই নারী এবং শিশুদের স্বাবলম্বী করবার জন্যে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সংস্কার কর্মসূচি আছে, সে বিষয়ে আপনি নিশ্চয়ই লক্ষ্য রাখছেন, সে বিষয়ে আপনার মতামত জানতে চাই। আমরা কি দেখতে চাই যে প্রতিনিয়ত যে আমাদের জীবনযাপন, সেখানে আমরা সবাই ভালো থাকবো। যে আমরা যেসব জনসাধারণের সাথে অথবা জনগোষ্ঠীর সাথে কাজ করি, তারা হলো মোস্ট মার্জিনালাইজড, মোস্ট ভালনারেবল গ্রুপস। এরা মিডল ক্লাসও না, আপার ক্লাসও না। সো মিডল ক্লাস, আপার ক্লাসের কিন্তু অনেক বড় কথা বলার একটা জায়গা ছিল, যে জায়গা থেকে ওনারা কথা বলছেন না। কেন ওনাদের কথা বলার দরকার নাই, কেন ওরা যদি 500 টাকা নিয়ে যে বাজারে যান, যদি 1000 টাকা লাগে 1000 টাকা বের করার ওনাদের ক্ষমতা আছে। কিন্তু আমরা যাদের সাথে কাজ করি, তারা আসলে 500 টাকা নিয়ে বাজারে যেতে পারবে এটাও অনিশ্চিত। কেননা আপনি দেখেছেন প্রায় 4 কোটি মানুষের কিন্তু আমাদের এখন দরিদ্রসীমার নিচে বসবাস করছে, চলে যাচ্ছে, এবং অনেকের চাকরি নেই, অনেকের কাজ নেই, অনেকে কিছু করে খেতে পাচ্ছে না। সবাই একটা না অনিশ্চিত অবস্থার ভিতরে আছে। তো এই অনিশ্চয়তার ভিতরে যদি একটু আমরা আশার আলো না দেখতে পাই, তাহলে মানুষ দিনে দিনে কিন্তু তাদের ভিতরে যে আস্থার সংকট, সেই সংকটটা বাড়বে। তো সে জায়গায় আমি ডিমান্ড করব, আমি দাবি করব যে সরকারকে আসলে সেই জায়গায় মানুষকে নিয়ে যেতে হবে, যে বিশেষ করে ঊর্ধ্বমুখী যে দ্রব্যমূল্যের দাম, সেই জায়গায় অ্যাটেনশন দিতে হবে, এবং সবাইকে হুমড়ি খেয়ে পড়তে হবে যে এই সিন্ডিকেটগুলো আমরা কিভাবে ভাঙতে পারি, কিভাবে জিনিসের দামগুলো কমিয়ে আনতে পারি, সমস্ত মানুষের জীবনযাপনের মাত্রা এবং ধরনটাকে আমরা সহজ এবং স্বাভাবিক করে আনতে পারি। তো ওই জায়গায় আমরা কোনো অ্যাটেনশন খুব একটা দেখছি না। সবচেয়ে বড় কথা আপনাকে একটু মনে করিয়ে দিই, যে সিন্ডিকেটগুলো গত 20 বছর ধরে কাজ করছে, তারাই আছে, সবই চেনে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আমাদের প্রশাসনের সবাই জানে যে সিন্ডিকেট কারা করে, কিন্তু কি অজ্ঞাত কারণ সব সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ওটাই আমি বলছি যে এটা যদি আমরা না ভাঙি, তাহলে তো আমরা ওই যে স্কোয়ার ওয়ানেই রয়ে গেলাম, ঘুরে ফিরে আমরা আগের জায়গায় রয়ে গেলাম। তো এটা একটা দিক। আর একটা দিক হলো যে মানে আমি গত কয়েকদিন আগে আমাদের নারী ও শিশু সমাজসেবার যে আমাদের উপদেষ্টা মুর্শিদা আপা, ওনাকে আমি দেখলাম যে উনি কথা বলছিলেন, সেটা হলো যে শিশু একাডেমি নিয়ে। তো বাংলাদেশের শিশু একাডেমির যে অবস্থান, সেটা তো দীর্ঘদিনের না, কিন্তু বিষয়টা হলো যে শিশু একাডেমি না, শিশু নারী এবং শিশু মন্ত্রণালয়, সমাজসেবা মন্ত্রণালয়, এগুলোকে ঢেলে সাজাবার এখন কিন্তু সুযোগ চলে আসছে। এবং আমরা যারা বেসরকারি সংগঠনগুলো ফাইট করে আসছি এত বছর ধরে, যে শিশুদের অধিকার নিশ্চিত করার জন্য আমরা একটা মন্ত্রণালয় চেয়েছি। আমরা একটা বলছি যে মন্ত্রণালয় না পারো, তোমরা আমাদেরকে একটা অধিদপ্তর দাও। তাহলে কি হবে, যে আপনি এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দেখেন যে 132 জন বা 37 জনের উপর শিশু কিন্তু যারা জীবন দিয়েছে। তো এই শিশুদের, এই ইউথদের, এই জনতার জীবনের উপর দিয়ে অথবা রক্তের নদীর উপর দিয়ে কিন্তু আমরা একটা নতুন বাংলাদেশে একটা সরকারও আমরা পেলাম। তো তারা যদি ওই জায়গাটা পরিষ্কার না করে, যে আমাদের এই শিশুদের আইডেন্টিফিকেশন করা, আগে নামের লিস্ট করা, তাদের বাড়িঘর ঠিকানা লিস্ট করা, এটাকে প্রকাশ করা, এবং তাদের জন্য যে সহযোগিতা করা তার পরিবারকে, এবং বিচার ব্যবস্থার ভিতর দিয়ে তাদেরকে তো যেতেই হবে। তো সেটা মনে করেন একটা প্রক্রিয়া আছে, কিন্তু লিস্ট পাবলিশ করার ক্ষেত্রে আমি বড় কোনো ধাক্কা দেখি না। এটা করা যেতেই পারে। তো সেই জায়গা থেকে শিশুদের নিয়ে যেহেতু আমরা শুরু থেকে কাজটা করে আসছি এবং আমাদের হাই প্রায়োরিটি ছিল, সেটা আমি দাবি করব। এবং আমি এটাও দাবি করব যে সংস্কারের প্রথম শুরুটা হোক, স্তম্ভটা হোক, আমাদের শিশুদের জন্য অধিদপ্তরটা যেন ডিক্লেয়ার করা হয়, ঘোষণা করা হয়। এবং সাথে সাথে আমি মনে করি এটার জন্য যতগুলো ডকুমেন্ট করা দরকার, যতগুলো প্রসেস, সবগুলো কিন্তু হয়ে আছে। আমরা জানি যে সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনও সংস্কার করা হচ্ছে, এবং গত
প্রায় 17 বছর ধরে জনগণ ভোট দিতে পারেনি। নারী এবং শিশুরা তারাও অবহেলিত ছিল এবং ভোট কেন্দ্রেও তারা যেতে পারেনি, যদিও আমাদের দেশের নারী ভোটাররা খুব সচেতন এবং তারা সবসময় ভোট দিতে যায়। তো এই যে সংস্কার হচ্ছে, সংস্কারে নারীর অংশগ্রহণটা কতটা নিশ্চিত হবে বলে আপনি মনে করেন? আমি মনে করি যে অংশগ্রহণটা নিশ্চিত করার দায়িত্ব আসলে এই কমিশনের, যারা লিডার আছেন, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ আছেন তাদের, এবং টোটালিটিতে একটা পরিবেশ তৈরি করা যে আমি ওই অনুষ্ঠানে যাব, আমি ভোট দিতে যাব, এই পরিবেশটা তৈরি করা, এবং যে ভোটে দাঁড়াবেন উনি একটা আমাদের সামনে রোল মডেল হবেন যে না উনি খুব ভালো মানুষ, উনি দাঁড়িয়েছেন, ওনাকে ভোট দেওয়ার জন্য আমি যাব। সো এই মোটিভেশনটা আসতে হবে। এই মোটিভেশনটা তৈরি করার জন্য কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। এটা হলো একটা মানে প্রথম শর্ত। আর আমরা জানি সারা বাংলাদেশে খুব বড় এটা একটা উৎসবের মতো, নারী ভোটাররা কিন্তু বেশি, হ্যাঁ, এবং স্বামীরাই বলে দেয় তুমি কাকে ভোট দিবা। সো নির্ধারিতভাবে আসলে পুরুষতান্ত্রিক ব্যবস্থার ভিতর দিয়ে নারীরা ভোট দেয়। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই অস্তিত্বটা, এই সম্মানটা, অথবা এই ভোটারদের যে ন্যাশনাল আইডি থাকবে, সেই আইডির মাধ্যমে উনি একজন সাধারণ একক মানুষ হিসাবে যাকে ভোট দিতে চান তাকে দেবেন। এই পরিবেশটা এনশিওর করতে হবে। আমি মনে করি যে নারীর সমতা বা নারীর ক্ষমতায়নের যদি কথা বলি, তাহলে এই সংরক্ষিত আসনটা থাকা উচিত না। সরাসরি ইলেকশন করে আসুক না নারীরা, তাকে সেই জায়গাটা ছেড়ে দিন, তাকে সেই ক্ষমতাটা দেন, তার অস্তিত্বটা ঘোষণা করেন। এটা এক না। 2 নম্বর হলো যে আমরা যদি এরকম করে ভাবি যে 1/4, আমি যদি 400টা আসনের কথা ভাবি, 100টা আসন নারীদেরকে ইলেকশন করে আসতে দেন, 100টা আসন নির্ধারিত করেন যে নারীরা ইলেকশন করে আসুক, তাহলে আমরা বুঝবো যে ক্ষমতায়নের জায়গাটা কতটা নিশ্চিত হচ্ছে। আর আপনি যখন সংরক্ষিত আসন করছেন তখন হচ্ছে কি, আমি জানি না আমার কোন জায়গায় ভোট, আমি কোন আসনের মহিলা, অথবা আমাকে ওই পার্টির, যে পার্টি থেকে আমি দাঁড়াবো বা কাজ করব, তাদের দয়া, দাক্ষিণ্য, মায়া, মমতা এবং তাদেরকে কিছু মানে অয়েল বাটার দিয়ে আমাকে ওই পজিশন নেওয়ার সময় কী রকম হুড়োহুড়ি হয় সেটা আমরা আসলে অনেক সময় সভ্যতার বাইরে চলে যাই। তো সেই জায়গা থেকে আসলে নারীর যে অস্তিত্ব সেটাকে কিন্তু অবমাননা করা হয়। সে জায়গায় আমি আসলে প্রোটেস্ট করব এবং দাবি করব যে আমরা যেন এবার সংস্কার কাজ করার সময় এই জায়গাগুলো থেকে উঠে আসি। অনেক ধন্যবাদ ডক্টর ওয়াহিদা বানু, আপনি চমৎকার করে 2-3টি বিষয় বললেন যেগুলো খুবই জরুরি, এবং আমি মনে করি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়গুলোর দিকে দৃষ্টি দেবেন এবং সমাধান করবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন বাংলার দর্শকদের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম সাম্প্রতিক ভাবনা পর্বে, এবারে যাব আবৃত্তি পর্বে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফের আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা নামে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে ফেরে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার,
মুখোমুখি বসিবার বনলতা সেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম আবৃত্তি পর্বে, এবারে যাব জানা অজানা পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ডাইনামিক গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, আমাদের সকলের প্রিয় জনাব নাজমুল হাসান। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন নাজমুল ভাই? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আপনি একজন সফল ব্যবসায়ী বলে আমরা জানি, কিন্তু আমাদের সাম্প্রতিক সময়ে আমরা দেখি যে নানা জিনিসের কিন্তু দাম বেড়ে গেছে এবং সেটা অনেক সময় মানুষের ক্রয় সীমার বাইরে। আমরা তো অন্তর্বর্তীকালীন সরকারের উপরে নির্ভর করতে চাই যে তারা সংস্কার কর্মসূচির মাধ্যমে এই দ্রব্যমূল্যের গতি কমিয়ে, ঊর্ধ্বগতি কমিয়ে আনবে, জনজীবনে মানে একটা স্বস্তি ফিরে আসবে। এর পাশাপাশি আমাদের জাতীয় জীবনে যে একটা সাংস্কৃতিক বৈষম্য আছে, সেই বৈষম্যর ক্ষেত্রে একটা সমতা আসবে, সেটা আমরা মনে করি। এর বাইরে নারী শিশুদের নিয়ে কিছু কথা বলবো, সেটি পরে আপনি এই দুটি প্রশ্নের যদি উত্তর দেন। একটি সংশয়িক প্রশ্ন আপনি করেছেন। প্রথমত যে দ্রব্যমূল্য নিয়ে যে বক্তব্যটি আপনি এসেছে, অপ্রিয় হলো সত্য যে অন্তর্বর্তী সরকারের উপর যে জনগণের যে একটা প্রত্যাশা ছিল যে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে দ্রব্যমূল্যকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসবে, সত্যিকার অর্থে সেটা এখনও ঘটেনি। তো আমার মনে হয় যে এই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার খুব সুবিধা করতে পারছে না, কারণ এখানে একটা বিশাল একটা বাজার সিন্ডিকেট রয়েছে। আপনারা সকলেই জানেন যে কৃষকের কাছ থেকে যে পণ্যটা এই শহরে যে আমাদের ভোক্তার পর্যন্ত পৌঁছাতে মাঝখানে অনেক মধ্যস্বত্বভোগীরা রয়েছেন এবং এদের যে দৌরাত্ম্য অনেক, এই দৌরাত্ম্যটুকু যদি আমাদের এই অন্তর্বর্তী সরকার নিয়ন্ত্রণ নিতে পারেন, তাহলে দ্রব্যমূল্যের উপর একটা প্রভাব পড়বে, সুফল আসবে, দ্রব্যমূল্য কমে যাবে। মধ্যস্বত্বভোগীদের দূরত্ব কমাতে হলে তাহলে একটা কঠোর আইনের প্রয়োজন আছে, কারণ এখানে আমাদের ভোক্তা অধিকার একটা আইন রয়েছে, ভোক্তা অধিকার সংস্থা রয়েছে, অধিদপ্তর রয়েছে। তারা যদি কার্যকর ভূমিকা পালন করেন এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর হতে হবে এই ক্ষেত্রে, তাহলে মনে হয় যে দ্রব্যমূল্য কমানো সম্ভব হবে। আমরা গত 20 বছর ধরে যে সিন্ডিকেট দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে এবং বাইরে যে সিন্ডিকেটগুলো দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়, অকারণে বাড়িয়ে দেয়, এই সমস্ত সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া দরকার? এইসব সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা অতি জরুরি। আমাদের যে আইনের মাধ্যমে এদিকে শাস্তির আওতায় আনতে হবে এবং বাজার মনিটরিং করতে হবে এবং মাঝে মাঝেই বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য বাজারে অভিযান চালাতে হবে, তাহলে এগুলো হয়তো নিয়ন্ত্রণে চলে আসতে পারে। একটা সাংস্কৃতিক সমতার কথা আমরা ভাবি যে আমাদের দেশে অনেক ধর্মের মানুষ আছে, যারা মানে আদিবাসী যারা আছে, তাদের সংস্কৃতি, আমাদের একটা বিভিন্ন অঞ্চলের সংস্কৃতির মধ্যে একটা সমতা কিন্তু তৈরি হচ্ছে না। আমরা জানি এগুলো নিয়ে নানা রকম কথা উঠছে, নানা রকম সমস্যা তৈরি হচ্ছে। সেই জায়গায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে আপনি কি মনে করেন, কি করা দরকার? আমাদের সংস্কৃতির উপর আগ্রাসন বেশি। আপনারা নিশ্চয় দেখবেন যে বিগত দিনগুলোতে যে আমাদের ওপার বাংলার সংস্কৃতি আমাদের এই নিজস্ব সক্রিয়তার সংস্কৃতি গ্রাস করে ফেলেছিল, সেটা থেকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। আর আমাদের নিজস্ব সংস্কৃতির মধ্যে যে আদিবাসীদের সংস্কৃতি, আমাদের অন্যান্য ভাষা যে যারা আমরা বিভিন্ন আঞ্চলিক সংস্কৃতি রয়েছে, এগুলোর মধ্যে একটা সমতা যদি আনা যায়, তাহলে আমাদের সংস্কৃতি আরও উন্নয়ন ঘটবে এবং আমরা সংস্কৃতির দিক থেকে আমরা একটু সবচেয়ে ভালো একটা অবস্থান তৈরি করতে পারবো বলে আমি মনে করি। আমরা বলতে যে আমাদের নির্বাচন কমিশন সংস্কার করা হচ্ছে, সেখানে আমরা সব মানুষের অংশগ্রহণ দেখতে চাই এবং সেখানে নানা রকম ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলো আমরা গত 17 বছর ভোট দিতে পারিনি। তা আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত করবো যে সব ভোটাররা যেন ভোট দিতে পারে। কিন্তু এক্ষেত্রে দেখেন ন্যাশনাল আইডির সমস্যা, একটু ভুল থাকলে সেটা সংশোধন করতে গিয়ে তার জীবন বেরিয়ে যায়। তারপরে একজন নারী একদম রিমোট থেকে এসে সে যে ভোট দেবে, তার আইডি কার্ড নেই, তার যাতায়াতের সমস্যা, সব কিছু মিলিয়ে আপনি কি মনে করেন আমাদের সংস্কারটা কীভাবে হওয়া উচিত? নির্বাচনী যে সংস্কারটা বর্তমান যে অন্তর্বর্তী সরকার
অলরেডি বিভিন্ন স্টেপ নিয়েছেন, তার প্রতি আমরা আস্থা রাখি। আমাদের ডক্টর ইউনূস স্যারের যে সরকার এখন চলছে তারপর আস্থা রাখি। তার ইতিমধ্যে আপনারা জেনেছেন যে নির্বাচন কমিশন গঠন হয়েছে। আমি আশা করব যে আপনি যেটা বলেছেন যে আমাদের যে একেবারেই গ্রাসরুট লেভেলে তৃণমূল পর্যায়ে অনেক সমস্যা রয়েছে, ভোটার তালিকা বা ভোটার আইডি কার্ডের সমস্যা রয়েছে, এগুলো কিন্তু অনেক জটিল এবং এই সংশোধনীটা অনেক জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে হয়, ইজি না। তো এইটাকে যদি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন, নতুন নির্বাচন কমিশন যদি ইজিভাবে এই সংশোধনীটা করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন এবং গ্রাম থেকে এসে একটি লোক যাতে শহরে যে নির্বাচন অফিসগুলো সেখানে যদি সেবাটা খুব দ্রুত পায়, ইজিভাবে পায়, তাহলে আমাদের অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা যাবে। কারণ জনগণের সম্পৃক্ততা, আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, যেটার জন্য আমরা গত 17 বছর ধরে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রাজপথে আমাদের রক্ত ঝরেছে। সেই স্বপ্নটা বাস্তবায়ন হবে যদি আমরা অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা হয় বাংলাদেশের ভবিষ্যতে। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন আপনি, আবারও দেখা হবে। আপনিও ভালো থাকবেন এবং এটিএন বাংলাকে ধন্যবাদ। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম জানা অজানা পর্বে, এবারে যাব নৃত্য পর্বে। দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম নৃত্য পর্বে। আমরা নৃত্যের ভেতর দিয়ে আমাদের জীবনের অনেক আনন্দ, অনেক চাওয়া, অনেক মুদ্রার ছায়া পাই, শোভা পাই। কিন্তু আমরা চাই আমাদের জীবনের সর্বক্ষেত্রে যেন একটা আনন্দ আসে, জীবনের সর্বক্ষেত্রে যেন একটা স্বপ্ন আমাদের বিকশিত হয়, সেই স্বপ্ন আমাদের নতুন প্রজন্ম যেন বেড়ে উঠতে পারে, সারা বিশ্বে বাংলার মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে। সমস্ত অভাব, অভিযোগ, দুর্বিষহ জীবন কাটিয়ে আমরা সুন্দরের দিকে যেতে চাই। এবং রবীন্দ্রনাথের সেই কথা, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্তরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। আমরা পাখা বন্ধ করতে চাই না, আমরা উঠতে চাই স্বপ্ন নিয়ে সুন্দরের দিকে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান দেখলেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।